জেনজি কেমন সরকার চাইছির আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা অত্যন্ত কি বলবো যে খুবই ইন্টারেস্টিং তো বটেই, কিন্তু তার সাথে একটা স্ট্রেসিং নিডও আমরা বলবো, যেটা নিয়ে আজকে কথা বলতে আসছি। আমাদের আজকের ইস্যু হচ্ছে এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট। আমরা জানি যে বাংলাদেশ আসলে গত কয়েক বছর ধরে এবং খুব রিসেন্টলিও এনভায়রনমেন্ট রিলেটেড অনেক কিছুতে আমাদের অবস্থা অনেকটাই খারাপ। এয়ার পলিউশন নিয়ে আমরা অনেক কথা শুনছি। বায়ু দূষণে সবসময় দেখা যায় যে ঢাকা নগরী আসলে কাকে পিছনে ফেলে কাকে সামনে যাবে আর কত পিছনে যাবে, সেই ধরনের একটা মনে হয় অঘোষিত কম্পিটিশনে আমরা, এবং খুবই বলবো যে খারাপ একটা কম্পিটিশনে আমরা চলে এসেছি। তার সাথে সাথে খুব রিসেন্টলি আপনারা হয়তো এটাও দেখেছেন যে গ্যাস নিয়ে আমাদের তীব্র একটা সংকট চলছে সারা দেশ জুড়েই। সেটা ইন্ডাস্ট্রিয়াল হোক, সেটা আমার ইন্ডিভিজুয়াল লেভেলে হোক, এই ধরনের অনেক কিছু তো আছেই। তার সাথে সাথে আমরা গত ২ বছরে বন্যাও দেখেছি, খুব ভয়ঙ্কর কিছু বন্যা। সেটা ম্যান-মেড কিছু সেখানে হাত ছিল, কিছু পরিবেশের হাত ছিল। সবকিছু মিলিয়ে আমরা আসলে খুবই টালমাটাল একটা অবস্থায় আছি। জলবায়ু যেহেতু গ্লোবালি আসলে খুব হট একটা টপিক, এবং বাংলাদেশের জন্য কনসিডারিং যে আমরা বিশ্বের একটা বৃহত্তম ডেল্টা হিসেবে আমরা আছি, আমাদের জন্য আসলে প্রচণ্ড রকম দরকারি একটি বিষয়বস্তু। এবং এটা নিয়ে আজকে কথা বলার জন্য বরাবরের মতোই আমাদের সাথে আছে আমাদের এআই ম্যাস্ট্রো প্রফেসর খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যার। স্যার, আপনাকে আবারও স্বাগতম আমাদের এপিসোডে। ধন্যবাদ। স্যার, যেটা নিয়ে বলছিলাম আমি এতক্ষণ ধরে, যে আমাদের জলবায়ু, এনভায়রনমেন্ট, এনার্জি সবকিছু নিয়েই তো আসলে আমরা আহ, সত্যি বলতে গর্ব করার মতো পর্যায়ে আছি, নাকি আপনার মনে হয় প্রচন্ড দুশ্চিন্তা করার মতো অবস্থানে আছি আমরা? আমি বলবো আমরা মাঝামাঝি আছি। আচ্ছা, ওকে, কেন? আমরা হচ্ছে আমাদের অনেক অপরচুনিটি আছে, সেগুলোকে আমরা টাইমলি কাজে লাগাচ্ছি না, এটা হলো একটা। আর আমাদের আসলে যে কিছুই নাই সেটা আমি বিশ্বাস করতে চাই না। সেই জন্য আমি দুশ্চিন্তার মধ্যে থাকতে চাই না, এবং খুব যে ভালো আছি তাও না। এই যেটা আপনি বললেন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট, এটা কিন্তু ভেরি ক্রিটিক্যাল ন্যাচারালি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, আমাদের বাঁচার জন্য, জি, এবং ওভারঅল আমাদের ফিউচারের জন্য। জি, তার সাথে আপনি যদি এটাকে এআই কে অ্যাড করেন, এআই যখনই আসে, এআই কিন্তু এনার্জি হাংরি। এআই এনার্জি যেহেতু হাংরি, সে হচ্ছে এনভায়রনমেন্টকেও ইম্প্যাক্ট করে। সো ওভারঅল এটা একটা ক্রিটিক্যাল বিষয়, এটা নিয়ে আমাদের আসলে এখনই প্ল্যান্ড হইতে কাজ করা উচিত। জি, জি। এখন শুরুতেই যদি আসি স্যার, যেহেতু আমরা এনার্জি নিয়ে কথা বলার সময় আমরা অনেক সময় দেখি যে এনার্জি, যদি আমরা মনে হয় যে সাস্টেইনেবল এনার্জি নিয়ে কথা বলি, তখনই রিনিউয়েবল এনার্জির অনেক কিছু চলে আসে। সোলার এনার্জি নিয়ে তো মনে হয় আমি আমার নিজেরও বাচ্চাকাল থেকে হচ্ছে কথাবার্তা শুনছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের পল্লী বিদ্যুৎ বা এ ধরনের বিভিন্ন জায়গায় হয়তোবা সোলার অনেক কিছু করা হচ্ছে। কিন্তু সেখান থেকে আশানুরূপ সফলতা আমরা দেখি না বা পাই না। এটা নিয়ে অনেক ধরনের নালিশও আছে। অনেক সময় বলে যে আমরা আসলে সোলার প্যানেল হিসেবে যেগুলো ইউজ করছি, সেগুলোর এফিসিয়েন্সি রেটই আসলে এত কম যে সেখান থেকে আমরা হয়তোবা পরিপূর্ণভাবে যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। এই ধরনের অনেকগুলো কাজের ভিতরেই আপনার রিনিউয়েবল এনার্জি সবকিছু নিয়ে আসলে প্রযুক্তিগতভাবে আমরা আসলে এখান থেকে ভালো করব কি করে? আমাদের তো ভালো করা ছাড়া আসলে আর কোনো কিছুর অবকাশ নাই। আপনি যেটা বলছেন এখানে দুইটা পার্ট। জি। একটা হলো এথিক্স অ্যান্ড মরালিটি। হুম। এইটা আমাদের আসলে যত অবক্ষয় হয়েছে তার কারণে করাপশন তত পরিমাণ বেড়ে গেছে। এনার্জি সেক্টরে লাগামহীন করাপশন, জি, এই করাপশনটা আমাদেরকে একেবারে আজকের এই চ্যালেঞ্জিং মুখে নিয়ে আসছে। আপনি জানেন বিভিন্ন ধরনের এনার্জি চুক্তি নিয়ে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতেছি। এই সব কিছু মিলে আমাদের করাপশন, আমাদের ল্যাক অফ লিডারশিপ এবং ল্যাক অফ ইনোভেশন। সো আপনি জানেন যে জার্মানির কথা যদি বলেন, জার্মানি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ওয়ান অফ দ্য টপ কান্ট্রি, রাইট? তারা কন্টিনিউয়াসলি ইনোভেট করে তারা কিভাবে কি করবে। এনার্জির বিভিন্ন সোর্স আছে। এনার্জি হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল সোর্স, গ্যাস, ফসিল ফুয়েল, কোল অ্যান্ড নিউক্লিয়ার, দিস আর দ্য আওয়ার ট্রেডিশনাল সোর্স। এর বাইরে আমাদের আছে রিনিউয়েবল এনার্জি। সো আমাদের রিনিউয়েবল এনার্জি, আমরা বাংলাদেশে আমাদের এত সুন্দর সান আছে, বা আমাদের মানে সোলার সিস্টেমের কথা আপনি বললেন। উইন্ড আমরা খুব ভালো করব না, কারণ আমাদের দেশের উইন্ড স্পিড ইজ নট গুড, বাট আমাদের বায়োগ্যাস আছে। সবকিছু মিলে আমাদের এখানে যে প্ল্যানটা
আমি অন্তপক্ষে গত 10 বছর দেখছি আমরা ইনোভেশনে খুবই খুবই দুর্বল, অথবা আমরা রাইটলি ইনোভেশন করছি না, অথবা ইনোভেশনের নামে আমরা কিছু করছি যেগুলো আসলে সত্যিকারের ইনোভেশন না। এখন এই সত্যি বলতে কি স্যার, ইনোভেশন মানে হয় না যে অনেক সময় আমরা একটা কথা জানি যে ডোন্ট রিইনভেন্ট দ্য সেম হুইল। সো ইনোভেশনে আমরা তো জানি যে এই এনার্জি সেক্টর বা এনার্জি, আমি রিনিউয়েবল এনার্জির কথা বলি বা টিপিক্যাল এনার্জির কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড তো অনেক ইনোভেশন অলরেডি হয়েছে। আমরা সেগুলোকে কি হারনেস করতে পারি, নাকি আমাদের একদম স্ক্র্যাচ থেকেই ডেভেলপ করার দরকার না, আছে? আমাদের নো নিড টু রিইনভেন্ট দ্য হুইল। এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ধরেন যে ইনোভেশনটা জার্মানিতে হলো বা ইউএসতে হলো, সেই ইনোভেশনটা আপনি যদি এখানে এসে অ্যাপ্লাই করতে চান, এটা সরাসরি অ্যাপ্লাই নাও করা যেতে পারে। এই জন্য প্রত্যেকটা জিনিসের ফিজিবিলিটি বলে একটা জিনিস আছে, যে আমি এটাকে কিভাবে ফিজিবল করব। আপনি জানেন আমাদের দেশে সোলার হোম সিস্টেম নিয়ে প্রচুর কাজ হয়েছে, প্রচুর গভর্নমেন্ট ইনসেন্টিভ দিছে, অনেক এনজিওস আইএনজিওস আমরা দেখি, কিন্তু এই কাজগুলোর মধ্যে মিসম্যানেজমেন্ট, ল্যাক অফ লিডারশিপ এন্ড করাপশন, মানে কেন জানি আমি জানি না, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা কোনো কিছু করতে গেলেই আমাদের একটা দুর্বলতা হচ্ছে, আমরা রাইটলি জিনিসটাকে এক্সিকিউট করতে পারি না, এবং সব সময় এখানে একটা দুর্নীতি প্রবণতা ম্যাক্সিমাম কেসে এটা হয়। তো এই জায়গাটার কারণে কিন্তু আমরা বাংলাদেশ হিসেবে পিছিয়ে যাচ্ছি, এবং এনার্জি সেক্টরও সেটা হয়েছে। এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমি আগেও বলেছি, আমাদের যারা দেশের লিডার বা ইনোভেটরস বা প্রফেসরস, আমাদের আরেকটু বললে মনে কম হয়ে যাবে, সিগনিফিকেন্টলি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। কারণ এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমি এই দেশ থেকে পড়াশোনা করেছি, জব করছি, এবং এই দেশের কারণেই আমি আজকে এত বড় হয়েছি। তাহলে এই দেশের সাধারণ মানুষের টাকায় আমি কিন্তু পড়াশোনা করেছি। তাহলে আমাদের কমিটমেন্ট থাকা উচিত যে কিভাবে আমার দেশের সমৃদ্ধি করব। সেই ক্ষেত্রে এনার্জি ইজ এ ফাউন্ডেশন ফর এ কান্ট্রি, ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফর লাইক রেগুলার এডুকেশন, হেলথ। কোথায় এনার্জি নাই? তাহলে এই এনার্জি সেক্টরের সিকিউরিটি যদি আমাদের এনশিওর করতে হয়, আমাদের অল্টারনেটিভ সোর্স যেমন আইডেন্টিফাই করা দরকার, আরেকটা হচ্ছে এফিসিয়েন্সি আনা দরকার। স্যার, এখানে এআই কিভাবে কাজ করবে? আপনি এআই নিয়ে একটু কথা বলছিলেন। তো এনার্জির তো অনেকগুলো ডিফারেন্ট জায়গা আছে। সেটা আমি প্রোডাকশনের এন্ডে বলি, সেটা আমি অল্টারনেটিভ সোর্স হান্টিং এর কথা বলি, সেটা কনজিউমার হিসেবে বা নাগরিক হিসেবে এনার্জি কনজাম্পশন আমি কিভাবে করছি, কনজাম্পশন বিহেভিয়ারের কথা বলি, বা সেই কানেকশন লাইন যেটা দেওয়া সেখানে কথা বলি। কোন কোন জায়গায় আসলে এআই বা এআই ছাড়াও অন্য কোনো প্রযুক্তি কিভাবে কাজে লাগতে পারে, বা কোন কোন জায়গায় কাজে লাগতে পারে? আপনি জানেন যে সারা পৃথিবীতে এখন এনার্জি সেক্টরে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। আমরা যদি এনার্জির পুরো সাইকেলটা চিন্তা করি, এনার্জি ফার্স্ট ফেজ হলো জেনারেশন, পাওয়ার প্ল্যান্টে এনার্জি জেনারেট হচ্ছে। এরপরে এনার্জি ট্রান্সমিশন, যেটা হচ্ছে জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশনের কাছে যাওয়া। লাস্ট হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন। আপনি জানেন এনার্জির নিয়ম অনুযায়ী আপনি কিন্তু এনার্জি প্রডিউস করে স্টোর করতে পারবেন না, আপনার ডিমান্ড অনুযায়ী আপনাকে জেনারেট করতে হবে। এখানে আমি যদি বলি যে আপনার বাড়িতে কতটুকু এনার্জি লাগবে, আপনার ইন্ডাস্ট্রিতে কতটুকু এনার্জি লাগবে, আমাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তারা এখনো ম্যানুয়াল পদ্ধতিতে এনার্জি লোড ক্যালকুলেট করে। আগামীকাল আমার কতটুকু লোড লাগবে, আমি যদি আসি ডিপিডিসি, ডেস্কো, তারা আগামীকাল কতটুকু এনার্জি লোড তারা ওই ট্রেডিশনালি গতকাল কি ছিল আজকে কতটুকু লাগবে এটা ধরে ক্যালকুলেট করতেছে, এবং এটা ধরে ক্যালকুলেট করে তারা ডিমান্ড দিয়ে দিচ্ছে, সেভাবে জেনারেট হচ্ছে, সেভাবে আসতেছে। এতে করে কি প্রচুর অপচয় হচ্ছে। আমরা যদি এই আইওটি এবং এআই এর মাধ্যমে আমরা যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের মানে আমরা ইন্ডাস্ট্রি না যাই, আমরা যদি চিন্তা করি আমার ডেস্কো ডিপিডিসি ওয়েদারের সাথে, যেমন আপনার এনার্জি ডিমান্ড ডিপেন্ড করে আমার ওয়েদার, ঠিক না? ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রোডাকশনের উপর এই যে একটা ডেটা আমি প্রতি মিনিটে, প্রতি আওয়ারে, প্রতিদিন পাচ্ছি, এই ডেটাগুলোকে আমরা যদি এআই দিয়ে অ্যানালাইসিস করতে পারি, আমরা প্রিসাইজলি বলতে পারবো কোন মৌসুমে, কোন মাসে, কোন দিনগুলোতে কি ধরনের এনার্জি লাগছে। আপনি গত 10 বছর 15 বছর ডেটা যদি অ্যানালাইসিস করেন, আপনি ইজিলি আপনি কি করতে পারেন, আপনি লোড ফোরকাস্ট করতে পারবেন। এবং লোড ফোরকাস্ট করে আপনি যদি সেভাবে আপনার এনার্জি জেনারেশনগুলো করেন, তাহলে এখানে সিগনিফিকেন্ট আমি বলবো 10 to 20% এনার্জি ইউ ক্যান সেভ। তার মানে কি, আপনি এআই টেকনোলজি ইউজ করে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর মাধ্যমে
আপনি এই কাজটা করতে পারবেন। এবং এই কাজটা করার জন্য আমার বিদেশ থেকে সফটওয়্যার কিনে আনার দরকার নাই, এআই টেকনোলজি কিনে আনার দরকার নাই। আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের দেশের ইউনিভার্সিটির শিক্ষকরা, আমাদের R&D ল্যাবে এই ধরনের সলিউশন বানানো সম্ভব। এর বাহিরে আপনি দেখেন এফিসিয়েন্সির কথা যদি বলি, আপনি ইন্ডাস্ট্রিতে চিন্তা করেন একটা ওয়াশিং প্ল্যান্ট, জি ওয়াশিং প্ল্যান্টে প্রচুর ইলেকট্রিসিটি লাগে, কারণ তার প্রচুর মোটর ওইখানে ইউজ হয়, রাইট? সো আমরা যদি চিন্তা করি, আমরা ওইখানে যদি এই আইওটি এবং এআই এর মাধ্যমে ডেটা ক্যাপচার করতে পারি যে কতটুকু মেশিন চললে কতটুকু ইলেকট্রিসিটি যাচ্ছে, প্রতিটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমি এই ডিসিশন নিতে পারবো যে এই মেশিনটা অনেক ইনএফিশিয়েন্ট, প্রচুর এনার্জি হাংরি। তাহলে আমরা কিন্তু ওই ইন্ডাস্ট্রির মালিককে পরামর্শ দিতে পারবো এআই এর মাধ্যমে যে আপনি এই মেশিনটা 2 বছর চালানোর চেয়ে নতুন মেশিন কিনলে আপনার এনার্জিতে যে কস্ট যাবে সেই কস্ট দিয়ে আপনি মেশিন রিপ্লেস করতে পারবেন, তাহলে আপনি এফিসিয়েন্সি হয়ে যাবে। আমি যে আপনাকে সিম্পলি বলি, ইউরোপে বা ইউএসএতে আপনি যে একটা লাইট বাল্ব কিনেন, সেখানে কিন্তু বলা আছে এটার এনার্জি এফিসিয়েন্সি। তো আপনি যত এনার্জি এফিসিয়েন্ট অ্যাপ্লায়েন্স ইকুইপমেন্ট ইউজ করবেন, তত আপনার এনার্জি কনজাম্পশন কমে যাবে। তাহলে এখানে ন্যাশনাল গ্রিডে তার লোডটা কম পড়বে। আপনি জানেন গত কিছুদিন আগে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা উনি বলছেন গত সামারে যে এসি যেন 25 এর নিচে হয়, ঠিক না? তো এখন নিচে না হলে উনি লাইন কেটে দিবেন। আমার কোশ্চেন হচ্ছে উনি কিভাবে জানবেন যে আমি 25 এ চালাচ্ছি, আমার অফিসের রুমে বা আমার বাসায় আমি এসি 25 এ চালাচ্ছি না 25 এর নিচে চালাচ্ছি, সেটা জানবেন না। তাহলে এখানেও সিমিলারলি আমার এসির সাথে যদি আইওটি ডিভাইস থাকে, সেটা যদি ইন্টারনেট কানেক্টেড থাকে, তাহলে করতে পারবো। তার মানে ওভারঅল আমরা যদি আইওটি, ইন্টারনেট অফ থিংস, যেটা আমাকে ইনস্ট্যান্ট ডেটা দিতে পারে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটার মাধ্যমে আমরা একটা ইকোসিস্টেম বিল্ড করতে পারি, এনার্জি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম, তাহলে এখানে দুইটা জিনিস হবে। আমি এনার্জি এফিসিয়েন্সি আনতে পারবো, করাপশন রিডাকশন করতে পারবো, এবং প্যারালালি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবো। এবং এই তিনটা জিনিস যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ থমকে যাবে ডিউ টু এনার্জি। আর এআই এর কথা বলছেন, এআই করতে হলে 5টা জিনিস লাগে। আমি যদি বলি এআই ইজ এ লেয়ার কেক, যদি চিন্তা করেন 5টা জিনিস। ফার্স্ট লেয়ারে হচ্ছে এনার্জি, সেকেন্ড লেয়ারে হচ্ছে ডাটা সেন্টার, ডাটা সেন্টারকে ফুয়েল করে পাওয়ার এনার্জি, এর উপরে লেয়ার, থার্ড লেয়ার হচ্ছে চিপস, দ্যাট ইজ জিপিইউ, এর উপরে লেয়ার হচ্ছে মডেল, এআই মডেল, এর উপরে লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনি দেখেন পুরো যে আমাদের লেয়ারটার মধ্যে অ্যাপ্লিকেশন দিয়ে আমি এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন গুলো চলতে লাগবে জিপিইউ, জিপিইউ গুলো মডেল লাগবে, এআই মডেল লাগবে, এআই মডেল গুলো চলবে জিপিইউ দিয়ে, জিপিইউ গুলো থাকবে ডেটা সেন্টারে, রাইট? ডেটা সেন্টারকে ফুয়েল করবে কে? ইলেকট্রিসিটি। সো ইলেকট্রিসিটি না থাকে তাহলে আপনি কিন্তু এআই করতে পারবেন না। তার মানে ইলেকট্রিসিটি সিকিউরিটি ইজ ভেরি নেসেসারি। আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রিসিটির কস্ট যদি আমরা রিডাকশন না করতে পারি, তাহলে কিন্তু আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ থমকে যাবে, কারণ আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। সো আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। এফিসিয়েন্সি যদি আমি করতে পারি, তাহলে কিন্তু আমি ইলেকট্রিসিটির কস্ট কমাতে পারবো। এবং আরেকটা জিনিস আপনি জানেন, আমাদের সরকার কিন্তু ইলেকট্রিসিটিতে প্রচুর ভর্তুকি দেয়। জি তো এই ভর্তুকির পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। জি তার মানে কি আমাদের এখানে R&D করার কোনো বিকল্প নাই। R&Dর মাধ্যমে আমরা কিভাবে এফিসিয়েন্সি বাড়াতে পারি? আপনাকে আমি যে ফোরকাস্টিং এর কথা বললাম, আমরা যদি 1% সেভ করতে পারি, তাহলে আমরা প্রায় 20,000 কোটি টাকা সেভ করতে পারবো। ওকে ওকে, দ্যাটস হিউজ। ইয়েস। সো আমাদের ইনোভেশন করতে হবে, R&D করতে হবে। আমাদের ইউনিভার্সিটিগুলোকে, নট অনলি আমাদের ইউনিভার্সিটিগুলো, আমি যদি বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার ডিপার্টমেন্ট আছে, ইউনিভার্সিটিগুলোতে কেন জানি আমরা শুধু গ্রাজুয়েট তৈরি করার কারখানা হিসেবে তৈরি করছি। কিন্তু স্যার ইঞ্জিনিয়ারিং মানে ইলেকট্রিসিটি, এনার্জি, এগুলো নিয়ে যেই রিসার্চ, সেটা তো আসলে অনেকই ভাস্ট, হয়তো বা কিছুটা ইনভেস্টমেন্টও হয়তো বা সেখানে একটু বেশি লাগে। আমাদের ইউনিভার্সিটি, আমি ইন জেনারেল সব ইউনিভার্সিটির কথাই বলছি, যে এভারেজ আমাদের ইউনিভার্সিটিগুলোকে আসলে এনার্জি নিয়ে সেরকম সিগনিফিকেন্টলি কাজ করবার জন্য, যেটা কিনা গভর্নমেন্টকে সব লেভেলেই হচ্ছে সাপোর্ট দিতে পারবে বা একটা অল্টারনেট সিস্টেম ডেভেলপ করবে, সেটার জন্য কি ভালোভাবে ইকুইপড? এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে ইকুইপড হওয়ার জন্য কমিটমেন্ট দরকার। আচ্ছা, বিং এ প্রফেসর, আই শুড হ্যাভ এ কমিটমেন্ট টু মাই কান্ট্রি। কারণ আমার কমিটমেন্ট আমার স্পিডটা ক্রিয়েট করবে, এনথুজিয়াজমটা ক্রিয়েট করবে, আমি প্রবলেমটা সলভ করব। হ্যাঁ, রিসার্চ করতে টাকা লাগবে, কিন্তু টাকা যে নাই আমি সেটা বলবো না। বাংলাদেশে যে পরিমাণ টাকা বা রিসোর্স আছে, সেটাকে যদি রাইটলি, কমিটেডলি
ইউটিলাইজ করা যেত, জি আমরা কিন্তু অন্যরকম একটা বাংলাদেশ পেতাম। আমাদের দেশে রিসার্চ যেটাগুলো হয়, সেই রিসার্চগুলো কিন্তু আমার ইন্ডাস্ট্রি বা আমার গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য 10%ও হয় না। এবং আমাদের রিসার্চগুলোর ফোকাস হচ্ছে একটি পাবলিকেশন। সো আমি বলবো আমাদের এই এনার্জি সেক্টরে, যেহেতু এটা আমাদের মোস্ট থ্রাইভিং সেক্টর এবং এটা জি আমাদের এসেনশিয়াল ফাউন্ডেশন, এখানে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি সেন্ট্রিক, আউটপুট ড্রিভেন, আমি আরো যদি ভালো করে বলি ROI ড্রিভেন জি রিসার্চ করা উচিত, যে রিসার্চ থেকে আউটকাম গুলোকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। জি সো আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের উচিত হচ্ছে দেশের প্রতি কমিটমেন্ট হওয়া এবং দেশের বিভিন্ন ধরনের ইনোভেশন করে আমাদের অল্টারনেটিভ সোর্সেস, এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, রিডিউসিং করাপশন তৈরি করা। আর তার বাইরে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা বিভিন্ন ধরনের রিওয়ার্ড সিস্টেম চালু করতে পারি, যে আমি যদি এনার্জি কনজাম্পশন কমাতে পারি তাহলে আই ক্যান গেট দ্য রিওয়ার্ড। এটা কমিউনিটি লেভেলে হতে পারে, যে আমরা দেখি না কমিউনিটিতে কে বেশি রেসপেক্টেড, জি তাইলে কমিউনিটিতে কে বেশি রেসপেক্টেড, যে বেশি এনার্জি এফিশিয়েন্ট। জি এই ধরনের কনসেপ্ট কেন আমরা নিয়ে আসবো না আমাদের ইউনিয়নগুলোতে, ওয়ার্ডগুলোতে বা কমিউনিটিতে? আমরা আমাদের জেনজিদের ইউজ করে এই ধরনের বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করতে পারি, যে কিভাবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে সচেতন করতে পারি ইলেকট্রিসিটি যে ন্যাশনাল রিসোর্স, এটাকে আমরা যথাযথ ইউজ করব না। এবং আমরা যদি নিজেদের মধ্যে এই অপচয়টা রোধ করতে পারি সচেতনতার মাধ্যমে, তাহলেও কিন্তু আমাদের এই ন্যাশনাল রিসোর্সকে আমরা মিনিমাইজ করতে পারি জি এবং ওভার টাইম এনার্জি রিসোর্স কিন্তু ডিমান্ড কিন্তু বাড়বে। যেই কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে ধরেন ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আমার কর্তব্য, অথবা একাডেমিক ইনস্টিটিউশন যারা আছেন ইউনিভার্সিটিজ অর আদারওয়াইজ, তারা তাদের রেসপন্সিবিলিটি জায়গা থেকে করছেন। কিন্তু আমরা ফোকাস করতে চাই মূলত আমাদের যেটা কিনা এই অনুষ্ঠানের মূল উপজীব্য, যে সরকার কি করবে বা সরকারের এখানে কি করণীয় আছে। যে কথাগুলো আমরা এখন পর্যন্ত বললাম, যে যেমন ধরেন আপনি বলছিলেন যে ইন্ডাস্ট্রি থেকে যদি আমরা এমন করি যে তাদের ইকুইপমেন্টের এফিসিয়েন্সি হচ্ছে আমরা জাজ করে তাদেরকে বলতে পারবো যে ওকে ফাইন, এটা ভালো আর এটা খারাপ, এটা আমরা বলতে পারছি। অনেক সময় ইন্ডাস্ট্রি থেকে আমরা দেখা যায় যে, স্পেশালি যদি আমি আরএমজির কথা বলি, যেটা খুবই হচ্ছে যারা কিনা বায়ার যেটা চাচ্ছেন, কমপ্লায়েন্স যতটুকু ডিমান্ড করে ততটুকু আমরা করতে পারলেই খুশি, এর বাইরে হয়তো বা আমরা চিন্তা করি না। কমপ্লায়েন্সের আবার স্যারও একটা জায়গায় বলছিলেন যে যেহেতু উপদেষ্টা বলছেন যে 25-এর নিচে রাখা যাবে না এসির তাপমাত্রা, তাহলে সেটা দ্যাট আমরা ভাবছি যে ওকে, দিস ইজ প্রবাবলি আ কমপ্লায়েন্স প্রসিডিউর অর আ ম্যান্ডেট। এখন এই কমপ্লায়েন্সের দিক থেকে যে যাতে কোনো একটা পার্টিকুলার এনার্জি কোড তারা মেনটেন করে, এনার্জি রিলেটেড কিছু গাইডলাইন তারা মেনটেন করে, এখানে পলিসি লেভেলে আপনি সরকার এখানে কোনো ধরনের গ্যাপ দেখেছেন কিনা, নাকি গ্যাপটা এক্সিকিউশনে? আর যদি পলিসি বা এক্সিকিউশন যেখানে গ্যাপ হোক না কেন, আমাদের আশা কি পরবর্তী সরকারের কাছে আসলে এই নিয়ে? গ্যাপটা দুই জায়গায়, পলিসিতেও গ্যাপ, এক্সিকিউশনের গ্যাপ। আপনি লিড সার্টিফাইড গার্মেন্টস এর নাম শুনছেন, জি লিড সার্টিফাইড গার্মেন্টস মানে কি? সে এনার্জি এফিশিয়েন্ট, হুম, সে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, জি রাইট? তার প্রোডাক্টিভিটি, এই জন্য সে কিন্তু বায়ারের কাছ থেকে একটু বেশি এক্সট্রা ইনসেন্টিভ পান, রাইট? সো আমাদের গভর্নমেন্ট আমাদের গার্মেন্টস সেক্টরের বাহিরেও সারা বাংলাদেশে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, জি এই ধরনের লিড সার্টিফাইড যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা কেন পলিসিতে অ্যাডপ্ট করে না? যে ভাই, তোমার ইন্ডাস্ট্রি যদি এনার্জি এফিশিয়েন্ট হয়, তোমাকে আমি রিওয়ার্ড দিব, রিকগনিশন দিব, অনেক ধরনের ইনসেন্টিভ দিব, এই ধরনের জিনিস করা উচিত। আর তার বাইরে যে জায়গাটা সবচেয়ে দুঃখজনক, ইলেকট্রিসিটি ইজ এ ভেরি টেকনিক্যাল ফিল্ড, হুম কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাদের সরকারিভাবে বিভিন্ন লিডারশিপে যারা বসেন তারা এই সম্পর্কে অতটা জানেন না। সো আমাদের উচিত হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির মন্ত্রণালয় বা এনভায়রনমেন্ট মন্ত্রণালয় বা ক্লাইমেট মন্ত্রণালয় যারা সচিব বা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের লিডার হবেন, জি তারা ওই লাইনের এক্সপার্ট হতে হবেন। হুম আপনি ধরে নেন আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি পড়াশোনা করছেন বাংলায়, হুম তাহলে আপনি তো আর কোনোদিন ইলেকট্রিসিটির এক্সপার্ট হতে পারবেন না, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট হবেন। তো এই যে একটা আমাদের সমস্যা, আমরা কি করি যে 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 লাইনে এক্সপার্ট না তাকে ওই লাইনে আমরা নিয়ে যাচ্ছি। তো আমাদের আগামী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যে জিনিসগুলো টেকনিক্যাল, যেমন হেলথ, এডুকেশন, তারপর আমাদের ইলেকট্রিসিটি বা এনার্জি পাওয়ার, এনভায়রনমেন্ট, জি এই পাওয়ার, প্রত্যেকটা এরকম মিনিস্ট্রিতে যোগ্য ব্যক্তিকে যদি আমরা ওইখানে লিডারশিপে দিতে পারি, এবং ওই লিডারের কিন্তু কমিটমেন্ট থাকতে হবে। আপনি যোগ্য ব্যক্তি দিলেন কিন্তু ওই যোগ্য ব্যক্তিটার কমিটমেন্ট নাই, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু মানে দুইটা কিন্তু ইম্পর্টেন্ট।
সরকারের সদিচ্ছা আছে, সরকার যোগ্য ব্যক্তিকে দিল, কিন্তু যে ব্যক্তিকে দিল তার কমিটমেন্ট নাই, তাহলে কিন্তু হবে না। তো আমি মনে করি দুই পাশ থেকে যদি আমরা কমিটেড হই, সরকার কমিটেড টু ডু দ্যাট অ্যান্ড লিডার্স কমিটেড টু এক্সিকিউট দ্যাট উইথ হিজ লিডারশিপ অর হার লিডারশিপ, এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এনার্জি সেক্টরে আমরা এআই, আইওটি বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেকনোলজি ইউজ করে আমরা সিগনিফিকেন্ট পরিবর্তন করতে পারবো। আচ্ছা স্যার, ইলেকট্রিসিটি নিয়ে তো অনেক কথা বললাম, তো ইলেকট্রিসিটির একটা হচ্ছে প্রাইমারি রিকোয়ারমেন্ট হিসেবে আমরা যে রিসোর্সেস গুলো আমরা দেখি, তার ভিতরে গ্যাসও হচ্ছে অনেক বড় একটা রিকোয়ারমেন্ট আমি বলবো। সেই গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের অনেক সমস্যা দেখতে পাচ্ছি। গত আই থিঙ্ক ৩-৪ মাস ধরেই আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে, নাগরিক লেভেলে দেখছি যে সিটি কর্পোরেশনের ভেতরে বিভিন্ন জায়গায় গ্যাসের তীব্র সংকট। আমরা এলপিজি গ্যাস নিয়ে হচ্ছে আরেকটি সংকট আমরা দেখতে পাচ্ছি, দাম ক্রমাগত বাড়ছি। যেটা বলা হচ্ছে যে সরকারিভাবে অথবা গভর্নমেন্ট থেকে বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে যেটা দাম হওয়া উচিত তার দ্বিগুণ তিনগুণ দামে হয়তোবা নাগরিককে সেই পার্টিকুলার গ্যাস সিলিন্ডার হচ্ছে ক্রয় করতে হচ্ছে। যানবাহনের ক্ষেত্রেও আমরা দেখছি যে সিএনজি আর আদার যে গ্যাস, সেখানেও আমরা সমস্যা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা বলছি যে এনার্জি, পাওয়ার এবং এই ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলবো, এমনিতেও তো আমাদের গ্যাসের আসলে রিসোর্সেস খুবই কম, সোর্সেস গুলো খুবই কম। তো সেই হিসেবে গ্যাসের এই জায়গাটাতে আপনার আপনার মানে আপনার নাগরিক হিসেবেও বলবো, বিশেষজ্ঞ হিসেবেও বলবো যে আপনি আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন, বা এইটা থেকেও আসলে আমরা ভালো কোনো কিছু, বা আমরা গোয়িং ফরওয়ার্ড আমরা অ্যাকচুয়ালি নাগরিক হিসেবে কি করতে পারি, বা গভর্নমেন্ট আসলে কি ফ্যাসিলিটেট করতে পারে আমাদের নাগরিকদেরকে? আপনি জানেন, সম্পদের যদি সুষম বন্টন না হয় জি এবং আমরা যদি ফোরকাস্ট করে আমাদের ভবিষ্যতে কি পরিমাণ ডিমান্ড হবে সেই অনুযায়ী আমি কনজিউশন না করি, তাহলে কিন্তু এই ধরনের স্কারসিটি হবেই। জি তাহলে আমরা এক সময় গ্যাস প্রচুর অপচয় করেছি, জি এখন আমাদের গ্যাসের স্কারসিটি। আর হলো আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা ইজ ভেরি উইক। আর আমাদের ব্যবসায়িক মহলে কিছু কিছু ব্যবসায়ী আছে, তারা সিন্ডিকেট করে বিভিন্ন প্রোডাক্টের দাম বেরিয়ে দেয়। জি আপনি দেখছেন কিছুদিন আগে দেখাইছে রমজানের আগে শিপগুলো সাগরে জি পড়ে জি আছে, জি যে রমজানের দাম বাড়ার পরে সেগুলো আসবে, রাইট? জি তো কেন জানি আমরা বাংলাদেশের ব্যবসায়ীরা কেন যেন কিছু কিছু, আমি সবাইকে বলবো না, সবাই তো খারাপ না, কিন্তু আমাদের লোভটা খুব কাজ করে। তো আমি মানে অ্যাজ এ মানে সিটিজেন হিসাবে আমাদের লোভটাকে পরিহার করতে হবে, এটা হচ্ছে মরাল দিক হ্যাঁ, সাইড কিন্তু থেকে। স্যার সেটা হচ্ছে আরেকটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর থাকলেই হচ্ছে এই ধরনের জিনিসগুলো এক্স্যাক্টলি থাকবে। আমরা টেকনোলজি নিয়ে এটা সলভ করতে পারি এক্স্যাক্টলি কিনা। সো এটা হলো একটা সাইড। আরটা হলো অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য আপনি টেকনোলজি ইউজ করতে পারেন। গভর্নমেন্ট এখানে অনেক ধরনের টেকনোলজিক্যাল ইন্টারভেনশন করতে পারেন। যেমন আমি বাজার মনিটরিং কথা বললাম, রাইট? যেমন আপনার যদি এরকম থাকে যে কোনো সব জায়গায় গভর্নমেন্ট বলে দিল যে গ্যাসের সিলিন্ডারের দাম এত টাকা, জি সো আপনার যদি এরকম থাকে, কেউ যদি তার চেয়ে বেশি বিক্রি করে বা করে, আপনার সোশ্যাল মিডিয়া ইজ লাইক এখন সবার হাতে হাতে, রাইট? এবং আপনি কিছু দেখছেনও। জি তো সেই জায়গায় যদি আমার কমপ্লেন করার সিস্টেম থাকে, এবং কমপ্লেন করলে তো হলো না, আমি কমপ্লেন করলাম কোনো অ্যাকশন নাই, জি তাহলে তো কমপ্লেন করে কোনো লাভ নাই। কমপ্লেন করার সিস্টেম থাকতে হবে, এবং এই কমপ্লেনের রেসপন্স হিসাবে পানিশমেন্ট। আপনি জানেন যে ঢাকা শহরে আমরা আমরা দেখছি যে ম্যাজিস্ট্রেট সরোয়ার ভাই, তারপরে আরো কিছু জিনিস পুরো ঢাকা শহরে সবার মুখে মুখে হয়ে গেছে। কেন? তারা ল অ্যান্ড অর্ডারকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। জি সো আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের ল অ্যান্ড অর্ডারটা ইন প্লেস না। এই যে কারণে আপনার আজকে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কালকে তরকারির দাম বেড়ে যাচ্ছে, পরশুদিন ফ্রুটসের দাম বেড়ে যাচ্ছে। আসলে আমার ওভারঅল একটা বাজার ম্যানেজমেন্ট না থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। আরেকটা জিনিস আমি বলবো, আমাদের গ্যাস কুকিং এর অল্টারনেটিভ যাওয়া উচিত। হুম, আমাদের গ্যাস কুকিং এর অল্টারনেটিভ যাওয়া উচিত, কারণ আপনি এক গ্যাসের উপরে তো ইয়ে করলে হবে না। জি আপনার ইন্ডাকশন কুকার আছে, বা আমাদের আমি জানি আমাদের প্রফেসর রিজওয়ান খান স্যার, উনি একটা লো কস্ট জি কুকিং মেথড আবিষ্কার করছেন। জি তো এই ধরনের আরো অনেক ইনোভেটর আছে, তারা যদি এই ইনোভেশন গুলোকে নিয়ে সরকার কাজ করে এবং এগুলোর ফিজিবিলিটি, সাস্টেনেবিলিটি এগুলো যদি দেখে এগুলোকে বাজারজাত করার চেষ্টা করেন, তাহলে আমাদের এই গ্যাস যে একটা সোর্স, তার অল্টারনেটিভ সোর্স তৈরি হবে। আর আমাদের যে আদার সোর্স আছে কুকিং এর জন্য, আপনার যে আমাদের লার্কের চুলা, যে জি ওগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক হ্যাজার্ড। জি সো আমাদের অল্টারনেটিভ সোর্স তৈরি করতে হবে, যেগুলোতে গ্রামে গঞ্জে হুম। আমরা কিভাবে মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কুকিং চিন্তা করতে পারি। স্যার, আমরা শুরু করেছিলাম এয়ার পলিউশন দিয়ে,
শেষটাও করবো এয়ার পলিউশন দিয়ে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এয়ার পলিউশনে যেহেতু স্পেশালি বাংলাদেশের তো অবস্থা খারাপই, ঢাকা নগরের অবস্থা খুবই খারাপ। এবং এই একটা জিনিসেই আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা যেই বিষাক্ত বায়ুটা আমরা নিচ্ছি, স্যার আপনি হেলথ বিষয়ের এক্সপার্ট আমরা জানি, তো এই হেলথের অনেক কিন্তু কনসিকোয়েন্স আমার এই এয়ার পলিউশন থেকে হচ্ছে। আমার রেসপিরেটরি বিভিন্ন ধরনের ডিজিজগুলোও সেখান থেকে আসছে। এয়ার পলিউশনের ক্ষেত্রে আসলে নাগরিক পর্যায়ে হয়তো বা আমরা অনেক কিছু করতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট তো অফকোর্স অনেক কিছু করতে পারবে। কি করা, ধরেন ৫ বছর আমাদের আগামী সরকার যেই আসুক না কেন তার মেয়াদ ৫ বছর, তার পরবর্তীতে হয়তো বা অন্য কিছু আমরা দেখবো। এই ৫ বছরে এই পার্টিকুলার পলিউশনটাকে যদি আমরা ক্যাটার করতে চাই, মিটিগেট করতে চাই, মিনিমাইজ করতে চাই, সরকারি পর্যায় থেকে কি কি ধরনের জিনিস করা দরকার? আসলে আপনার কোশ্চেনটা অনেক কমপ্লেক্স, কারণ এটা অনেক বড় ডিসকাশনের ব্যাপার। বাট জি। আমি যদি খুব শর্টে বলি, গত ৫ বছর আগে আমি যখন দিল্লিতে গেলাম, হুম। তখন আমি দিল্লির আকাশ খুব ক্লাউডি দেখলাম। জি। যে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম বৃষ্টি হবে নাকি, বলছে না, দিস ইজ এয়ার পলিউশন। ঠিক তখন ঢাকা কিন্তু এই অবস্থা ছিল না, কিন্তু ঢাকার আজকের অবস্থা দিল্লির চেয়েও খারাপ। জি। সো এই ধরনের অবস্থার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে। একটা হচ্ছে এয়ার কোয়ালিটি মনিটরিং, যেটা হয় এটাকে আরো রিগুরাসলি মনিটর করতে হবে, এবং আমাদের কিছু ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। আমাদের সবকিছু ঢাকা, এই ঢাকার ডিসেন্ট্রালাইজেশন থেকে করতে হবে। গ্রিন ট্রান্সপোর্টেশনকে এনকারেজ করতে হবে। আপনি জানেন আমাদের, মানে আমি ট্যাক্সের দিক দিয়ে যদি চিন্তা করি, যে নর্মাল যে ফসিল ফুয়েলের বা আমাদের যে ট্রান্সপোর্টেশন গুলো আছে সেগুলোতেও যে পরিমাণ ট্যাক্স, আমরা অলমোস্ট সিমিলার ট্যাক্স হলো মানে গ্রিন বা ইবির জন্য। জি। সো আমাদের এই ধরনের জিনিসগুলোকে ফোকাস করতে হবে, এবং তার বাইরে গবেষণা এবং ইনোভেশনকে ফোকাস করতে হবে। আমাদের দেশে আমরা প্রচুর ডিসিশন নেই উইদাউট রিসার্চ অ্যান্ড ইনোভেশন। জি। সো আমি যেটা বলবো, বাংলাদেশকে নতুন করে যদি আমাদের এই এনভায়রনমেন্ট, পলিউশন বা ক্লাইমেট যত কিছু আছে সব কিছুতে আমাদের গবেষণা এবং ইন্ডাস্ট্রি বা রিয়েলিস্টিক সলিউশন এবং ইনোভেশন নিয়ে কাজ করতে হবে। এবং আগামী সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন রিয়েল এক্সপার্ট, আমি কিন্তু সত্যিকারের এক্সপার্টদের কথা বলছি, সত্যিকারের এক্সপার্টদের নিয়ে আলোচনা করে টাস্ক ফোর্স গঠন করে অ্যাকশন প্ল্যান তৈরি করেন এবং এক্সিকিউট করেন। এমন যেন না হয় ওনারা ট্রান্সপোর্ট গঠন করলেন, অ্যাকশন প্ল্যান করলেন, এক্সিকিউশন করতেই 3 বছর চলে গেল, তাহলে তো কিছু করতে পারবেন অথবা না। ডকুমেন্ট একটা করলেন, পলিসি Exactly. ডকুমেন্ট, সেটা পড়ে থাকলো আমার গভর্নমেন্টের মতে ওয়েবসাইটে। যে কাজটা করা উচিত, আগামী সরকারকে টাইমটাকে গুরুত্ব দেওয়া উচিত, যে জি। আমরা যাই করব দ্রুততার সাথে করব, এবং দ্রুত করতে গিয়ে আবার ভুল করব না, ওইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নট টু স্লো, নট টু ফাস্ট, এবং এমনভাবে কাজ করতে হবে আমরা সাস্টেনেবল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এয়ার পলিউশন রিডাকশন এবং গ্রিনাইজেশন এবং ক্লাইমেট ভালনারেবিলিটি রিডাকশন, এই সব কিছু মিলে একটা ইকোসিস্টেম অ্যাপ্রোচে কাজ করতে হবে। মানে এই ইকোসিস্টেম অ্যাপ্রোচে যদি কাজ না করতে পারি, আমাদের এই জি। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা ভেরি ডিফিকাল্ট হবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা 4IR টেকনোলজি উইল বি দ্য এনেবেলার অফ দিস এক্সিকিউশন। জি, ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠান আজকের পর্ব এখানেই শেষ। আমরা অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে আজকে কথা বললাম। সেই চ্যালেঞ্জটা আসলে মোকাবিলা করতেও আমাদের অনেক সময় লাগবে। সেটা হয়তোবা আগামী সরকারের জন্য ৫ বছরে সেটা চেঞ্জ করাও হয়তোবা অনেকটাই বলবো যে অনেকটাই কঠিন ব্যাপার। কিন্তু কঠিন ব্যাপার হলেও সেটা শুরু করতে হবে, এবং আগামী সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা যে এনার্জি, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট সেক্টরে যাতে যেই ধরনের সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে, বিভিন্ন ইকোসিস্টেমের কথা বলেছিলেন স্যার, ইকোসিস্টেমে যারা যারা আছেন তাদের প্রতি যেই সহযোগিতা দরকার সেটা তারা করবেন, এবং আমরা অবশ্যই সুস্থভাবে বাঁচতে পারবো, সুস্থ বায়ু গ্রহণ করতে পারবো।